গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস কেমন হবে? এটা কিন্তু মানে খুব কমন একটা প্রশ্ন। হ্যাঁ? যে অনেকেই জানতে চান যা তারা কি খাবে, তারা কি খেতে পারবে না। হুম? এবং হচ্ছে কি খেলে তার সন্তানটা সুস্থ থাকবে। তা সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আম যদি আমরা শুরু থেকেই আসি যে তার সময় ভাগ করে কিন্তু একটা ব্যাপার থাকে যে সে ১ম এ কি খাবে? সে ১ম ৩ মাসে কি খাবে? যদি আমি সময় ভাগ করি সে ২য় ৩ মাসে কি খাবে? সে শেষে কি খাবে? তা ১ম ৩ মাসে যদি আমরা বলি, এ সময় কিন্তু খুব অরুচি থাকে মেয়েদের। তারা কিছু খেতে পারে না। তার একটা বমি ভাব থাকে। একটা বমি হতেও থাকে। কাজেই তখন আমরা বলে থাকি যে আপনি যেটা খেতে পারেন, হ্যাঁ? যে খাবারটা খেলে মনে হচ্ছে আপনার পেট ভরা থাকবে এবং যে খাবারটা আপনার আ গ্যাসের উদ্রেক করবে না পেটের মধ্যে এবং সেই খাবারগুলো খাওয়ার জন্য। তা আমরা বলি যে আপনি নরমাল খাবারটাই যেমন একটু ভাত খেতে পারেন। যেমন এই খাবারে কিন্তু গ্যাস ফরমেশন তৈরি হবে। মানে পেটে গ্যাসের উদ্রেক কম তৈরি করবে। কাজেই একটু ভাতটাই আপনি হচ্ছে বারবার খান। কয়েক ভাগে ভাগ করে খান। হয়তো আপনি ২ বার ভাত খাচ্ছেন, সেটাকে আপনি ৪ বার করে খান। তাহলে দেখবেন যে পেট ভরা থাকলে কিন্তু আপনার বমি ভাবটাও কম হবে। আর সেই সাথে হচ্ছে আ বমিটাও কম হবে এবং খাওয়ার রুচিটাও কিন্তু অনেকাংশে চলে আসবে। আর এ সময় আমরা বেশিরভাগই যে খাবারটা মহিলাদেরকে বেশি খেতে বলা হয়, গর্ভবতী মাদেরকে, তা হচ্ছে ফলিক অ্যাসিড মানে সম্পন্ন খাবার যেগুলো। কারণ আমরা সবাই জানি যে ফলিক অ্যাসিড কিন্তু বাচ্চার যে ১ম দিকের যে স্বাস্থ্যের মানে অঙ্গের যে গঠনে সহায়তা করে এবং এ সময় যে কিছু প্রবলেম তৈরি হতে পারে জিনগত সমস্যার কারণে বাচ্চার যে কিছু অ্যাবনরমালিটি বা অস্বাভাবিক কিছু শারীরিক গঠন তৈরি হতে পারে শুরুতে সেগুলো কিন্তু সে প্রতিরোধ করে। কাজেই ফলিক অ্যাসিড সম্পন্ন খাবার যেমন হচ্ছে যে সবুজ শাকসবজি, বাদাম, দুধ, ডিম, আ ব্রকোলি, সিম এই জাতীয় কিছু খাবার থাকে যেগুলাতে হচ্ছে ফলিক অ্যাসিড থাকে। এগুলো একটু যথাসম্ভব একটু বেশি, বেশি করে খাওয়ার জন্য। আর হচ্ছে যে এই সময় বা সে তার কিন্তু খাওয়ার অতিরিক্ত চাহিদা কিন্তু এই সময় থাকে না। আমরা কিন্তু বলি যে গর্ভের শিশু বড় হওয়ার সাথে, সাথে তার খাবারের চাহিদাটাও বেড়ে যায়। কিন্তু ১ম ৩ মাসে কিন্তু সেই চাহিদাটা খুব একটা থাকে না। কাজেই সে যতটুকু খেতে পারে হ্যাঁ, সেটাকে আমরা তাকে বলব যে আপনি সেই খাবারটা একটু বেশি, বেশি করে খান। যতটুকু খেলে আপনার মনে হবে পেটটা ভরা থাকবে সেই খাবারটা আপনি খেয়ে যান এবং ফলিক অ্যাসিড সম্পন্ন খাবার খান। পরবর্তীতে যখন বাচ্চাটা একটু বড় হতে থাকে, বিশেষ করে ৪ মাস থেকে পরবর্তী ৩ থেকে ৪ মাস আমরা বলি যে আপনি ওই সময় একটু পুষ্টিকর খাবার, বিশেষ করে যে খাবারগুলো বাচ্চার শরীর গঠনে সাহায্য করবে। হ্যাঁ? যেমন হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার, সেই সাথে হচ্ছে ভিটামিন, আ মিনারেলস এবং এই খাবারগুলো হচ্ছে বেশি, বেশি করে খাওয়ার জন্য। যেমন এই খাবারগুলো কিসে থাকে? আমরা বলি মাছ, মাংস, ডিম, দুধ এবং কিছু শাকসবজি, ডাল জাতীয় খাবার, বাদাম। এই খাবারগুলোতে কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। কাজেই এগুলো যদি মা খেতে পারে তাহলে কিন্তু তার এই চাহিদাটা পূরণ হচ্ছে এবং বাচ্চার কিন্তু শারীরিক গঠনটা ভালো হচ্ছে এবং সেই সাথে বাচ্চার গঠনের সাথে, সাথে বাচ্চার ওজনটাও বাড়তে থাকবে। যতটুকু তার ওজন বাড়ার কথা, সেই হিসাবে কিন্তু সময় অনুযায়ী তার ওজনটা বাড়তে থাকবে। এখন কোনো মা যদি সেই খাবারগুলো সঠিক পরিমাণে না খায়, তাহলে কিন্তু তার বাচ্চার ওজন এবং তার বাচ্চার শারীরিক গঠনটা সুষ্ঠুভাবে হবে না। এবং প্রতিটা মাই কিন্তু তার নরমাল যে খাবারটা সে খেত, যেমন হয়তো সে আগে ১৮০০ ক্যালোরি খেত। এখন কিন্তু তাকে এই সময়টাতে ৩০০ থেকে ৪০০ ক্যালোরি খাবার বাড়াতে হবে। তখন তাকে ২২০০ ক্যালোরি খাবার তাকে খেতে হবে। কাজেই তার জন্য অতিরিক্ত চাহিদা কিন্তু এই ৩ মাস পর থেকে শুরু হয়। আবার যদি আমরা আরো যদি পরে যাই শেষের দিকে একই কথা। ওই সময় কিন্তু বাচ্চার যেহেতু গ্রোথ হতে থাকে, শেষের দিকে কিন্তু বাচ্চার গ্রোথ আরো বেশি হতে থাকে। বাচ্চা কিন্তু আগে যা ছিল তার শারীরিক যে গঠনটা এই সময় তার আস্তে, আস্তে বাড়তে থাকে। ওজনও তার বাড়তে থাকে। কাজেই মা বা আ বাচ্চার মায়ের কিন্তু খাবারের চাহিদাটাও বাড়তে থাকবে। সেই আ ওজনটাকে পূরণ করার জন্য, বাচ্চার ওজনটাকে পূরণ করার জন্য। কাজেই এই সময়েও মা হচ্ছে অন্যান্য খাবারের পাশাপাশি বেশি করে প্রোটিন জাতীয় খাবারটা খাবে। যেহেতু প্রোটিন শরীর গঠনে সহায়তা করে। তারপরে সে হচ্ছে ক্যালসিয়াম পূর্ণ খাবার যেগুলো থাকে, ক্যালসিয়াম যেমন দুধ, তারপর হচ্ছে যে কিছু ডাল জাতীয় খাবার, কিছু শাকসবজি, হ্যাঁ? এই বাদাম এগুলোতে কিন্তু ক্যালসিয়ামের মানে পরিমাণটা বেশি থাকে। কাজেই ক্যালসিয়ামযুক্ত খাবার,
তারপর আয়রনযুক্ত খাবার, কারণ রক্ত গঠনে হেল্প করবে। আমরা জানি যে এই সময় মায়ের কিছু রক্তশূন্যতা দেখা দেয়, যেহেতু বাচ্চার শারীরিক গঠনের জন্য মায়ের শরীর থেকে কিছু উপাদান তার বাচ্চার শরীরেও চলে যায়, কাজেই ওই সময় তার রক্তশূন্যতা হতে পারে। এই জন্য এই রক্তশূন্যতা যাতে না হয়, এই জন্য আমরা মাকে বেশি বেশি করে আয়রন সম্পন্ন খাবার, যেমন যে খাবারগুলো কাটলে কালো হয়ে যায়, আমরা সেগুলোকেই বলি যে আয়রন পরিমাণটা বেশি থাকে, যেমন কাঁচা কলা, পাকা কলা, কচু, কচুর শাক, তারপর হচ্ছে পেয়ারা, আর হচ্ছে যে কলিজা, এই খাবারগুলোতে কিন্তু আয়রনের পরিমাণ বেশি থাকে। কাজে সেই সময়টাতে হচ্ছে যে আয়রন জাতীয় খাবার বেশি খাবে আয়রনের অভাব পূরণের জন্য। আর এই খাবারগুলোর পাশাপাশি তাকে পরিমিতভাবে পানিও পান করতে হবে, কারণ পানির চাহিদাও তাকে পূরণ করতে হবে। এই পানি তার হজমে সহায়তা করবে, আর হজম যদি ঠিকমতো না হয় তাহলে সে কিন্তু অন্য খাবারগুলো ঠিকমতো খেতে পারবে না। আর এই সময়টাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে এক্সট্রা কিছু ওষুধও সেবন করতে হবে, যেমন আয়রন, ক্যালসিয়াম এবং এক্সট্রা কিছু ভিটামিন, যেগুলোতে অন্যান্য মাল্টিমিনারেলস থাকে, সেগুলো তাকে খেতে হবে। আর এত হচ্ছে সে কি খাবে। এখন সে কি খেতে পারবে না, এমন কিছু খাবার থাকে যেগুলো আসলে আমরা বলি গর্ভাবস্থায় পরিহার করার জন্য। তা হচ্ছে যে সেই খাবারগুলো কি, যেমন হচ্ছে যে অতিরিক্ত তেলে ভাজা খাবার, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, কারণ এই খাবারগুলো তার পেটে গিয়ে কিন্তু তার অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করবে পেটের মধ্যে, তার গ্যাসের উদ্রেক করবে, তার বমি ভাবটা আরও বেড়ে যাবে। কাজে এই খাবারগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া হচ্ছে কিছু খাবার, যেমন হচ্ছে যে অর্ধসিদ্ধ, মানে যে কোনো অর্ধসিদ্ধ খাবার, সেটা হতে পারে মাছ, সেটা হতে পারে মাংস, সেটা হতে পারে সবজি, অর্ধসিদ্ধ খাবারগুলো তাকে পরিহার করতে হবে। কারণ অর্ধসিদ্ধ খাবারে এমন কিছু উপাদান থাকে বা ব্যাকটেরিয়া জাতীয় কিছু জীবাণু থাকে, যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গিয়ে তার হচ্ছে সমস্যা তৈরি করতে পারে, রোগের তৈরি করতে পারে এবং পেটে হজমের সমস্যা তৈরি করতে পারে। কাজে তার অর্ধসিদ্ধ খাবারগুলো তাকে পরিহার করতে হবে। আর হচ্ছে যে মানে না ধোয়া খাবার, শাকসবজি বা ফলমূল, প্রতিটা খাবারই তাকে ধুয়ে খেতে হবে। আর কিছু খাবার থাকে যেমন কলিজাতে আমরা বলি আয়রন থাকে, কিন্তু কলিজাতেও তাকে কলিজা, যেমন হচ্ছে গরুর কলিজা হোক, খাসির কলিজা হোক, এটা কিন্তু তাকে পরিমিতভাবেই খেতে হবে। কারণ কলিজাতে আমরা জানি যে অতিরিক্ত পরিমাণ ভিটামিন এ থাকে। এই ভিটামিন এ কিন্তু অনেক সময় অতিরিক্ত পরিমাণে শরীরে গেলেও সেটা বাচ্চার ক্ষতি করতে পারে। তারপর হচ্ছে মাকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, যেমন দুধ, তারপর ডিম, এগুলো খেতে হবে। আর হচ্ছে যে শাকসবজি খেতে হবে। কিন্তু আর যেটা বলছিলাম যে খাবারগুলো খেতে হবে না, যেমন আমরা কিন্তু মুরব্বিদের কাছে শুনে থাকি যে কিছু খাবার আছে, যেমন পেঁপে নিয়ে কিন্তু একটা কোশ্চেন থাকে যে মুরব্বিরা বলেছে পেঁপে না খাওয়ার জন্য, মারা এসে বলে যে পেঁপে খাওয়া যাবে কিনা। তখন হচ্ছে যে পেঁপে নিয়ে একটা কনফিউশন থাকে আমাদের, আমরা বলি যে কাঁচা পেঁপেটা অ্যাভয়েড করতে, কারণ কাঁচা পেঁপেতে ল্যাটেক্স নামে কিছু উপাদান থাকে, যেটা হচ্ছে যে তার জরায়ু সংকোচন করতে পারে। এই কারণে জরায়ু সংকোচন থেকে তার গর্ভপাত হতে পারে। এই কারণে ল্যাটেক্স জাতীয় খাবার, এই পেঁপেটা আমরা অ্যাভয়েড করতে বলি। কিন্তু পাকার সাথে সাথেই কিন্তু ল্যাটেক্সটা চলে যায়, কাজে সে পাকা পেঁপে খেতে পারবে। আনারসের ব্যাপারেও অনেক সময় এনকোয়ারি থাকে যে আনারস খেতে পারবে কিনা। তা আনারসের ক্ষেত্রেও তাই, যে আসলে আনারসেরটা পেঁপের মতো না যে খাওয়া যাবে না, তবে আনারসের ব্রোমেলাইট নামে একটা উপাদান থাকে। এই উপাদানটা হচ্ছে অনেক ক্ষেত্রে যে বলে যে এই জরায়ু সংকোচন করতে পারে, তবে সেটা আসলে ওরকম পরীক্ষিত না, কাজে আনারসটা খাওয়া যেতে পারে। আর হচ্ছে যে এই খাবারগুলো আমরা খেতে না করবো। তারপর সঙ্গে হচ্ছে যদিও আমাদের দেশে হয়তো বা এটা খুব একটা প্রচলিত না, যেমন অ্যালকোহল, তারপর ধূমপান, এগুলো আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে।